প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব অর্থনীতি প্রথম বর্ষের মৌলিক ব্যষ্টিক অর্থনীতি বা ব্যষ্টিক অর্থনীতি 1। এটি একটি অধ্যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, যার নাম হচ্ছে একচেটিয়া বাজার। এটি একাদশ দ্বাদশ শ্রেণী ডিগ্রির প্রথম বর্ষ অনার্স প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স এবং আরো অনেক সাবজেক্টের সাথে এটা জড়িত। আমরা আলোচনায় যাই। প্রথম প্রশ্ন, যে একচেটিয়া বাজার কাকে বলে? একচেটিয়া শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মনোপলি। মনো শব্দের অর্থ এক, পলি শব্দের অর্থ বিক্রেতা। মনো শব্দের অর্থ হচ্ছে এক, আর পলি শব্দের অর্থ হচ্ছে বিক্রেতা। এই নামের অর্থ থেকে বোঝা যায় যে বাজারে উৎপাদনকারী অথবা বিক্রেতার সংখ্যা মাত্র একজন, সে বাজারকে বলা হয় একচেটিয়া বাজার। তো তোমাদের এই জায়গাটা একটু বিশেষ করে মনে রাখতে হবে। এখান থেকে এতটুকু, এই প্যারাটা শিখলে মোটামুটি যথেষ্ট। একজন বিক্রেতা, যে বাজারে বিক্রেতার সংখ্যা একজন এবং ক্রেতার পরিমাণ অসংখ্য, এই ধরনের বাজারকে বলা হয় একচেটিয়া বাজার। এর পরবর্তী লাইনে বলা হয় যে বাজারে একজন বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা, নিকটতম বিকল্পহীন পণ্য। বিকল্পহীন পণ্য মানে দুটি পণ্যের মধ্যে যদি একটি পণ্যের বিপরীতে অন্য একটি পণ্য ব্যবহার করা না যায়, তখন দ্রব্য দুটিকে বলা হবে একে অপরের বিকল্পহীন দ্রব্য। পণ্য ক্রয় বিক্রয় লিপ্ত থাকে তাকে একচেটিয়া বাজার বলেন। সংক্ষেপে আমরা বলি যে বাজারে বিক্রেতার পরিমাণ একজন, ক্রেতার পরিমাণ অসংখ্য এবং দ্রব্যগুলো পরস্পরের পরিপূরক নয়, সে ধরনের বাজারকে বলে একচেটিয়া বাজার। তো একজন অর্থনীতিবিদ বলতেছেন যে E.H. চেম্বারলিনের মতে, যে ফার্ম বা শিল্পের কোনো বিশেষ পণ্য বা সেবার উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে তাকে একচেটিয়া কারবার বলে। অর্থাৎ কোনো ফার্ম বা শিল্পের কোনো বিশেষ পণ্য বা সেবার উপর যদি একমাত্র নিয়ন্ত্রণ থাকে তাকে একচেটিয়া কারবার বলে। এখন আমাদের একটু আলোচনা করা দরকার যে বাজার বিষয়টা কি। বাজার বলতে আমরা সাধারণত বুঝে থাকি কোন একটা স্থান যেখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ে মিলিত হয় এবং যার যার নিজ নিজ চাহিদা অনুসারে পণ্য ক্রয় বিক্রয় করে থাকে। কিন্তু অর্থনীতির বাজার বলতে বোঝানো এক একটা দ্রব্যকে, কোন স্থান নয়, কোন দ্রব্যকে যেখানে ক্রেতা এবং বিক্রেতা পরস্পরে দর কষাকষির মাধ্যমে দ্রব্য ক্রয় বিক্রয় কর্মকাণ্ড সম্পাদন করে থাকে। তাহলে বাজার বলতে বোঝানো মূলত একটি দ্রব্যকে যেখানে ক্রেতা এবং বিক্রেতা পরস্পরে দর কষাকষির মাধ্যমে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারণ করে নিজ নিজ চাহিদা এবং যোগানের কাজটা সম্পন্ন করে। তো একচেটিয়া বাজারের কিছু বৈশিষ্ট্যের আলোচনা করব। 2 নম্বর প্রশ্ন, একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যের মধ্যে আছে 8 নম্বর পয়েন্ট, একজন মাত্র বিক্রেতা। এই বৈশিষ্ট্যগুলো আমরা বুঝি তবে আমরা প্রশ্নগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো। যে বাজারে বিক্রেতার পরিমাণ মাত্র একজন তাকে বলে একচেটিয়া বাজার। তাহলে এই বাজার অন্যতম বৈশিষ্ট্য যেখানে বিক্রেতার পরিমাণ হবে মাত্র একজন। 2 নম্বর পয়েন্ট, ঘনিষ্ঠ বিকল্প পণ্যের অনুপস্থিতি। বিকল্প পণ্য মানে একটু আগে বললাম যে দুটি পণ্যের মধ্যে একটি বিপরীতে যদি অন্যটিকে ব্যবহার করা যায় তবে দ্রব্য দুটিকে বলে একে অপরের বিকল্প। আর যদি দুটি দ্রব্যের মধ্যে একটির বিপরীতে যদি অপরটিকে ভোগ করা না যায় তখন দ্রব্য দুটিকে বলা হয় পরস্পরের বিকল্পহীন।
যেমন আমরা যদি বলি যে চালের সাথে চিনির কোনো সম্পর্ক নাই, চালের সাথে চিনির, চায়ের সাথে বলতে পারো যে নাস্তার, একটি নাস্তার আইটেম, এর কোনো মানে বিকল্প কোনো সম্পর্ক নেই। 3 নম্বর পয়েন্ট, পণ্যের যোগানের উপর পণ্য নিয়ন্ত্রণ। একচেটিয়া বাজারের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যিনি উৎপাদন করবেন তিনি পণ্যের যোগান চাইলে বাড়াতে পারবেন, চাইলে কমাতেও পারবেন, এটা সম্পূর্ণরূপে ওনার ইচ্ছার উপর নির্ভরশীল। 4 নম্বর পয়েন্ট, দামের উপর প্রভাব বিস্তার। একচেটিয়া কারবারি বা একজন ব্যবসায়ী যেহেতু পণ্যের যোগানের পরিমাণ বাড়াতেও পারেন কমাতেও পারেন, সেক্ষেত্রে তিনি দাম চাইলে বাড়াতে পারবেন, চাইলে কমাতে পারবেন, এটা সম্পূর্ণ তার নিজের ইচ্ছার উপর নির্ভর। নাম্বার 5, ফার্মে প্রবেশ প্রস্থান বন্ধ। একচেটিয়া বাজার একটি ফার্ম, নতুন কোন ফার্ম চাইলে আসতে পারবে না, এক্ষেত্রে তার বাধা থাকবে, সেখানে বিভিন্ন ধরনের বাধা থাকে, আইনগত বাধা, অথবা যিনি উৎপাদন করেন তিনি এমন একটা পরিবেশ তৈরি করে রাখেন যাতে নতুন কেউ এসে টিকে থাকতে না পারেন বা প্রবেশ করতে না পারেন। 6 নম্বর পয়েন্ট, বিজ্ঞাপনের অনাবশ্যকতা। যেহেতু উৎপাদনকারীর সংখ্যা মাত্র একজন এবং ক্রেতার পরিমাণ অসংখ্য, তো তার এখানে বিজ্ঞাপনের কোনো প্রয়োজন নাই। তো 7 নম্বর পয়েন্ট, যে নিম্নগামী চাহিদা রেখা। একচেটিয়া বাজারে কম দামে বেশি পণ্য বিক্রয় করার একটা প্রবণতা থাকে ব্যবসায়ীর, অর্থাৎ দাম যত কমাবেন বিক্রয় তত বাড়বে, আবার দাম যত বাড়াবেন বিক্রয় তত কমবে। বিদায় এখানে চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়, আর এই রেখাটা তোমার রেখার সাথে মিলে যায়। আমরা কিছুক্ষণ পরে একচেটিয়া বাজারে ভারসাম্য পড়বো, সেখানে আমরা দেখবো রেখাটা চাহিদা রেখার মতো হয়, এই জন্য এখানে বলা একচেটিয়া কারবারে চাহিদা রেখাটা নিম্নগামী, মানে বাম থেকে ডানে নিম্নগামী। 8 নম্বর পয়েন্ট, এআর ও এমআর রেখা অবস্থান কেমন হবে। একচেটিয়া বাজারে এআর এবং এমআর রেখা দুটোই বাম থেকে ডানে নিম্নগামী, তবে এআর রেখা অবস্থান করবে উপরে, এমআর রেখা অবস্থান করবে নিচে। এই বাজারে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ফার্ম ও শিল্প একই। আমরা জানি কোন একটা দ্রব্য উৎপাদনের সাথে জড়িত বা উৎপাদনে নিয়োজিত একটি মাত্র প্রতিষ্ঠানকে বলা হয় ফার্ম, কিন্তু একই দ্রব্য উৎপাদনকারী একাধিক ফার্মকে বলা হয় শিল্প। তো এই বাজারে তো উৎপাদনকারীর সংখ্যা মাত্র একজন, তাহলে এখানে যেটাই ফার্ম সেটাই শিল্প। তাই একচেটিয়া কারবারে ফার্ম এবং শিল্পের মধ্যে কোনো পার্থক্য থাকে না। একাদশ শ্রেণীর একটা এমসিকিউতে আসছিল একবার যে কোন বাজারে ফার্ম এবং শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই, উত্তর হবে একচেটিয়া বাজারে। অস্বাভাবিক মুনাফা। একচেটিয়া কারবারি যেহেতু তিনি যোগানের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারেন, চাইলে দাম কমাতে পারেন, চাইলে দাম বাড়াতে পারেন, তাই তার পক্ষে স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণ মুনাফা অর্জন করা সম্ভব। 11 নম্বর বৈশিষ্ট্য, উৎপাদন সিদ্ধান্ত। একচেটিয়া কারবারি নিজের উৎপাদনের সিদ্ধান্ত নিজে এককভাবে গ্রহণ করতে পারেন এবং একচেটিয়া কারবারি চাহিদা রেখার স্থিতিস্থাপক অংশে উৎপাদন সিদ্ধান্ত গ্রহণ করেন। এটা একটা বড় একটি পয়েন্ট, এটা এখানে আলোচনা করা করে বোঝানোটা মোটামুটি অনেক জটিল হয়ে যাবে, তো সেজন্য এটা এখানে রেখে দিচ্ছি। আমরা পরবর্তী একটা প্রশ্নের মধ্যে পাবো যে চাহিদা রেখার স্থিতিস্থাপক অংশ উৎপাদন সিদ্ধান্ত গ্রহণ করেন, মুখস্থ রাখতে হবে আর কি। যোগান রেখা নেই। একচেটিয়া কারবারে কোনো যোগান রেখা পাওয়া যায় না। পণ্য প্রতিযোগিতামূলক বাজারে তোমরা যদি পড়ে থাকো হয়তো মনে পড়বে, পণ্য প্রতিযোগিতামূলক বাজারে আমরা যে এমসি রেখা পাই, এই ধরনের যে এমসি রেখা পাই, এখানে এই জায়গা থেকে তার উপরের অংশ যেটা আছে এই জায়গাটাকে বলা হয় পণ্য প্রতিযোগিতামূলক বাজারে এমসি রেখার এই অংশটাকে বলা হয় যোগান রেখা, কিন্তু একচেটিয়া কারবারে এরকম কোনো যোগান রেখা পাওয়া যায় না। আমরা দুটো প্রশ্ন শেষ করলাম, এবার তৃতীয় প্রশ্নে যাচ্ছি। একচেটিয়া বাজার উদ্ভবের কারণগুলো কি কি? যে পয়েন্টগুলো তোমরা পড়লে বুঝবে বলে মনে হয় আমি সেগুলো তোমাদের জন্য রেখে দিব। প্রথমত, এখানে একচেটিয়া কারবার উদ্ভব এই জন্য হয়, প্রথমত আইনগত বৈধতা। সরকার যদি কোনো একটা দ্রব্য উৎপাদনের জন্য একটি মাত্র প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়ে থাকেন, সেক্ষেত্রে ওই দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে একচেটিয়া কারবারের সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে প্যাটেন্ট অধিকার, নতুন একটা পয়েন্ট। প্যাটেন্ট অধিকার অর্থাৎ কোনো একটা পণ্যের গুণগত মান বৃদ্ধি, গবেষণা, উৎপাদন বৃদ্ধি ইত্যাদি ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে কিছু পণ্যের বাজারে প্রতিযোগিতা নিষিদ্ধ করা হয়। এক্ষেত্রে পণ্যের প্যাটেন্ট অধিকার মানে
পণ্যটা সম্পর্কে যাবতীয় কাজ করার অধিকার শুধুমাত্র একটি মাত্র ফার্মকে যদি দেওয়া হয়, তখন তাকে বলা হয় প্যাটেন্ট অধিকার। তো যদি শুধুমাত্র কোনো একটা দ্রব্য উৎপাদনের জন্য প্যাটেন্ট অধিকার যদি একজন মাত্র উৎপাদনকারীকে দেওয়া হয়, সেক্ষেত্রে একচেটিয়া বাজার সৃষ্টি হবার একটা সুযোগ থাকে। বিপুল মূলধন বেশ যে কোনো ব্যবসায় প্রয়োজন করে, সেক্ষেত্রে খুব কম মানুষ ওই ধরনের ব্যবসায় নিয়োজিত হতে পারে, কারণ এত বেশি পরিমাণ টাকা সবার পক্ষে বিনিয়োগ করা সম্ভব হয় না। এরপর পণ্যের অবিভাজ্যতা। পণ্যের অবিভাজ্যতা মানে পণ্যটাকে যদি ভাগ করে ভোগ করা না যায়। যেমন কিছু কিছু পণ্য আছে যা অনেক টাকা প্রয়োজন এই ব্যবসাগুলো করতে গেলে, যেমন টেলিফোনের ব্যবসা, বিমানের ব্যবসা, রেলওয়ে, বাস সার্ভিস। এই ধরনের পণ্যের অবিভাজ্যতার জন্য একচেটিয়া বাজার সৃষ্টি হতে পারে। অবিভাজ্যতা মানে যদি পণ্যগুলোকে ভাগ ভাগ করে উৎপাদন করা না যায়, একত্রে যদি ভোগ করতে হয়, তখন তাকে বলে পণ্যের অবিভাজ্যতা। প্রতিষ্ঠানের সুনাম। কোনো কোনো ক্ষেত্রে কোন একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান যদি কোনো নির্দিষ্ট দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে অনেক সুনাম অর্জন করে, মানে অনেক তার সফলতা, সেক্ষেত্রে নতুন কোনো প্রতিষ্ঠান ওই দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে নিয়োজিত হতে ভয় পায় বা নতুনভাবে দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে কাজ করে না, সেক্ষেত্রে একচেটিয়া বাজার সৃষ্টি হতে পারে। নাম্বার 8, যোগান নিয়ন্ত্রণ। একচেটিয়া কারবার অনেক সময় চাইলে উৎপাদকের ক্ষেত্রে উৎপাদনকারী একচেটিয়া বাজার একজন উৎপাদনকারী যোগানের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেন, চাইলে কমাতে পারেন, চাইলে বাড়াতেও পারেন। সর্বশেষ হচ্ছে স্বাভাবিক একচেটিয়া, যে বাজারে সরকার কিংবা সরকারি প্রতিষ্ঠান গণদ্রব্য সরবরাহ করে, যার কারণে কম দামে গণদ্রব্য থেকে সেবা পাওয়া যায়, ফলে সরকারি পৃষ্ঠপোষকতায় স্বাভাবিক একচেটিয়া গড়ে ওঠে। এর তুলনায় এভাবে বলা যায় যে কোনো একটি এলাকায় যদি কোনো একজন ব্যবসায়ী মানে অন্যান্য ব্যবসায়ীগুলোর তুলনায় বা কোনো একটি দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে তিনি যদি স্বাভাবিকভাবে দ্রব্যের দাম নির্ধারণের ক্ষেত্রে ক্ষমতা অর্জন করেন, দাম চাইলে ওনার ইচ্ছের উপর বাড়ানো কিংবা কমানো যায়, সেক্ষেত্রে উনি যে ক্ষমতাটা ভোগ করেন, সেই ক্ষমতা সম্পন্ন যে বাজার তাকে বলে স্বাভাবিক একচেটিয়া বাজার। শেষের পয়েন্ট আমি আরেকটু ব্যাখ্যা করতেছি। স্বাভাবিক একচেটিয়া, মনে করো একটি বাজারে একটি দ্রব্যের কয়েকজন উৎপাদনকারী রয়েছেন, কিন্তু তার মধ্যে একজনের নিজস্ব ভবন রয়েছে, নিজস্ব পরিবারের সদস্য দ্বারা ব্যবসাটি পরিচালনা করা সম্ভব, ফার্মটি পরিচালনা করা সম্ভব, সেক্ষেত্রে তারা দ্রব্যের দাম কম দামে দ্রব্যটি উৎপাদন করার একটা সুবিধা পায় এবং অন্যান্য উৎপাদনকারীগণ তাকে অনুসরণ করে দ্রব্যের দামটা নির্ধারণ করতে বাধ্য হলে, সেক্ষেত্রে প্রথম উৎপাদনকারী যার মাধ্যমে দ্রব্যের দামটা নির্ধারিত হয় তাকে বলা হয় এই ধরনের যে একটা একচেটিয়া কারবার তাকে বলে স্বাভাবিক একচেটিয়া কারবার। আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। সবাই একটু মন দিয়ে পড়বে, আস্তে আস্তে পড়বে, এবং যদি প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন।